সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো মান্টি তো স্কুলে চলে গেছে আর বাবাই এখন স্কুলে যাবে, তো সেই জন্য বাবাই টিফিনটা রেডি করে দিলাম। বাবাই কালকে সে ডিমের অমলেটের ঝোল দিয়েই ভাত খাচ্ছে, আর টিফিনে নিয়ে যাবে রুটি আর চিকেন কষা। তো বাবাইয়ের জন্য চিকেনটা তুলে নিলাম মানে টিফিনের জন্য, তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু তেল খুব সামান্য দিয়েছি। আর দই দিয়েছিলাম, টক দই দিয়ে মেখে রাখা ছিল, তারপরও যে এত তেল কোথা থেকে আসলো বুঝতে পারছি না। গরমকাল না, মানে এত গরম, তেল দেখলেই কীরকম লাগছে। তো দেখো বাবাই স্কুলে বেরিয়ে গেল। মান্টি স্কুল থেকে এসেছে, আঙ্কেল বলেছে গ্লুকন্ডি খাওয়াবে, ভুলে গেছে, আজকেও ভুলে গেছে, কালকেও ভুলে গেছে। ভুলবে না? তোদের এই এতগুলো ছানাপোনাকে সামলে নিয়ে আসে খুব। হ্যাঁ, না রে মনে আজকে নেই, কীভাবে ঘেমেছে। মান্টির জন্য গ্লুকন্ডি বানিয়ে নিলাম। মান্টি বলেছে মা আমাকে স্টিলের বড় গ্লাসে দেবে, কাঁচের গ্লাসগুলো ছোট হয়, আমি অনেকটা গ্লুকন্ডি খাবো। এত ভালো খাস? কালকে রাত্রিবেলার খুব অল্প ভাত ছিল আর কি, সেটা আমি জল দিয়ে রেখেছিলাম। তো আজকে খুব ইচ্ছে করলো যে একটু পান্তা ভাত খাই, গরমকালে বেশ ভালোই লাগে। দেখো মা রান্নাঘর সব মুছে বাসন উপর করে রেখে দিয়েছে, আর মার হাতে ব্যথা, তাই বাবা হলো আমাকে লেবু রস করে দিচ্ছে। মান্টির জন্য লেবু রস চলে এসেছে, মৌসুমি লেবু রস, কিন্তু মান্টির দেখা নেই। মান্টি কোথায় গিয়েছিলি রে? ডাকছি, পাচ্ছি না। শান্তি, ঠান্ডা ঠান্ডা লেবু রস। শান্তি, ঠান্ডা ঠান্ডা লেবু রস। কোথায় গেছিলি তুই? নিচে গেছিলাম গাড়ি নিয়ে। এই এই গাড়িটা কালকে চার্জে বসিয়েছে একাই, মানে ব্যাটারিটা একাই লাগিয়েছে। দাদাভাই তো করে দেয়, কিন্তু ও দেখলাম একাই পারলো। এই স্নান করে সিঁদুর পরে বসলাম, আর মান্টিও শুয়ে পড়েছে, এবার ঘুমাবে। আর ও বাথরুমটা পরিষ্কার করছে, তারপরে স্নান করবে, তারপরে পুজো দেবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো আমার শরীরটা খারাপ হওয়াতে অনেক কিছু ওকে এখন করতে হয়, যেগুলো আগে করতে হতো না। আমি 18 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, তোমাদেরকে আগেও বলেছি। তখন আসার পরে সকালবেলা টিফিন বানাতাম, রুটি তরকারি, দুপুরে রান্না বান্না করতাম, বাসন মাজা, ঘর মোছা, বাড়ির সবার জামা কাপড় কাচা হাতে। ওয়াশিং মেশিন আমার বিয়ের সময়কারই, কিন্তু আমি ব্যবহার করি এই 4-5 বছর হলো, শরীরটা খারাপ হওয়ার পর থেকে। তার আগে হাতেই কাচতাম। বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচে যেতাম, গিয়ে চা করে বাবাকে দিতাম। তারপরে বাবার ঘরে বিছানা গোছানো, ভাইদের ঘরে বিছানা গোছানো, সংসারের যাবতীয় কাজ শেষ করে দুপুরবেলা উপরে আসতাম, এসে আবার উপরের ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে স্নান করতাম, করে কোনো রকম খাওয়া দাওয়া করেই আবার যেসব জামা কাপড় মেলতাম সেগুলো তুলে ভাঁজ করো, মানে সারাদিন কাজ করতাম সত্যি বলতে, কিন্তু কোনো অসুবিধা হতো না। আর এই 4-5 বছর ধরে শরীর খারাপ হওয়াতে এখন তো নিচের কাজ আর করি না, ওপরের কাজকর্মই করি। তাও মানে সেই সেই স্পিডে আর করতে পারি না, টুকটুক করে করি, তাও চালিয়ে নিতে পারছিলাম আর কি। কিন্তু এই কালকের এই টেস্টটা করানোর পর থেকে না, আমার মনটা একটু ভেঙেই গেছে। নর্মালি আমি ভীষণই স্ট্রং আমার শরীর খারাপের দিক থেকে, আমি যে কোনো কিছু চেপে রেখে একা লড়াই করতে পারি, সেই মানসিক ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন। কিন্তু মানে সারা শরীরের নানান রকম অসুবিধা ঠিক ছিল, হাত দুটো ঠিক ছিল বলে কাজকর্মগুলো করতে পারতাম, এখন সেটাতেও অসুবিধা হয়ে গেল। কীরকম একটা মানে দেখবে, শরীর খারাপ বেশি হয়ে গেলে অন্যের ওপর নির্ভর হয়ে যেতে হয় না, যাদেরই এরকম হয় মানে হয় তাদেরই কিন্তু ভালো লাগে না, তাই না? মানে যে কোনো কাজ সব সময় অন্যের থেকে হেল্প নেওয়া, আর এখন সেটা এমন একটা মানে সিচুয়েশন হয়ে গেছে। আমি না নারকেল তেল মাখি 12 মাস, জানো তো? তো নারকেল তেলটা যে মানে নারকেল তেলের বোতলটা এরকম করে চাপ দেবো, পারছি না। তাওয়াটা গ্যাসের থেকে নামাবো, পারছি না। গ্যাস মুছে মানে ন্যাতাটা ধুয়ে যে মানে চিপড়াবো, পারছি না। জলের বোতল খুলতে পারছি না। হয়তো ভোরবেলা মান্ডির ভাতটা মারবো, নুনের কৌটোর ঢাকনাটা কিছুতেই খুলতে পারছি না।
ডান হাতে তো সমস্যা হচ্ছিলই, ডাক্তারবাবু সেই দিনই বলেছিলেন যে ডান হাতে যেহেতু এখন কাজ কম করতে পারছেন, সেহেতু ডান হাতের কাজ বা হাতের কাজ সমস্তটাই বা হাতে করছেন এখন, তো বা হাতেও হবে। তো বলতে বলতেই পরশু দিনের থেকেই কিন্তু ঘুম থেকে যখন দুপুরবেলা উঠলাম তারপর থেকে কিন্তু বা হাতেও একটা সমস্যা শুরু হয়েছে। আমার না ভালো লাগছে না কিছু, সত্যি বলতে কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। দেখবি এখন ব্লগ তোমরা নিয়মিত পাচ্ছ না, কমেন্টে রিপ্লাই ঠিকঠাক সময় পাচ্ছ না, ভালো লাগছে না কিছু। বসলাম, আজকে রান্না দেখিয়ে দিই। তরকারিটা দেখে বুঝতেই পারবে না তোমরা যে এটা কি। ভেন্ডি মানে ঢেঁড়স, আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে তরকারি, কিন্তু ভেন্ডিটা গলে গেছে আর কি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, বজরংবলির দিন আজকে। আজকে পুজোও আছে বলো। এই যে এখানে মটর ডাল দিয়ে আম দিয়ে করেছি, এখানে চিপস আছে, আর এখানে আছে হলো আলু পটলের তরকারি। ওর জন্য শুধু ডাল আর এই ভেন্ডির তরকারি হলেই হয়ে যেত, ভাই খাবে ওই জন্য পটলের তরকারিটা করলাম। তো ভাই এখন আবার বলছে যে বৌদি আমি খেয়ে এসেছি, পুজো দিয়েছি, ওখানেই প্রসাদ খেয়ে এসেছি, আজকে দুপুরে খাবো না। তো ভাতও অনেকটাই থেকে যাবে, রাত্রিবেলা কেউ একজন ভাত খেয়ে নিতে হবে। বাবাই এই স্কুল থেকে এলো, কত শার্ট আছে জানো, পরতেই চায় না। বললাম আজকে পর, এগুলো পরে ফেল, না হলে কী হবে বলো, ছোট হয়ে যাবে। এখন যাবে একটু সাইকেল চালাতে, আমি বললাম একটু গ্লুকন্ডি বানিয়ে দিই। আর মান্টি তো ঘুম থেকে উঠেই চলে গেছে, 10 মিনিট হয়ে গেল। বেশি জোরে চালাবি না, ভাই কি বলেছে কালকে, দাদা ভাই হিরোদের মতো স্টাইল করে সাইকেল নিয়ে, না শুনি জানো, ঠিক আছে। সন্ধ্যা দিয়ে আজকে শুধু আমাদের দুজনের জন্যই চা বানিয়ে নিলাম, কারণ মা এখনও দোকান থেকে আসেনি আর আমার মাও আসেনি। সারা দুপুর বসে 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 বগর বগর করে করে আজকে ঘুমায়নি। বগর বগর করে করে আমার মন খারাপ ঠিক করেছে। বলেছে ডাক্তার তো বলেছে 1 মাসের মধ্যে তোমার হাত ঠিক হয়ে যাবে, তো তুমি চিন্তা করো না। এখন এই দুজন মিলে বসে চা খাবো। দুজনকে তো একসাথে ক্যামেরায় সবসময় তোমরা দেখতে পাও না, তাই একটুখানি উকি মারলাম। বাইরেতে প্রচন্ড গরম, ঘরে তো কম বেশি ঘরে ঠান্ডা তো। শোনো, আমি ওই বারান্দার ওই দিক থেকে আসলাম, বললাম বাবা আজকে যা গরম, তোমার চোখ মুখ জ্বলবে। বলছে না না ঠান্ডাই তো। আরে ঘরে তো কম বেশি এসি চলে সারাদিনই, ঘরে ঠান্ডা আছে, বাইরে গেলেই বুঝতে পারবে, দোকানে গেলে তো আরো বুঝতে পারবে। তো বুঝতে পারলেও যেতে তো হবে। হ্যাঁ, চলো ঠিক মা আছে। আসেনি, 2 মাই আসেনি, ওই জন্য আজকে দুজনে মিলেই চুপে চাপে চা খেয়ে নিতে হবে। সবাই মিলে থাকলে একটু ভালো হয় বলো, বিশেষ করে আমার শাশুড়ি মা থাকলে একটু গল্প টল্প হয় ভালো। আমার মা আসলে তো বেশি নাতিদের সাথে গল্প হয়। চলো চা খেয়ে নিই। এখন আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব না, অনেকেরই মনে হবে যে হ্যাঁ এটাই তো আমার জীবনের গল্প। দেখবে একটি সংসারের পুরুষ মানুষেরা যখন অসুস্থ হয়, তখন সেই সংসারের মহিলারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে কি করলে কত তাড়াতাড়ি সেই মানুষটি সুস্থ হয়ে উঠবে, তাই না? কিন্তু সেই একই সংসারে সেই মহিলাটি যখন অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু সে কখনোই সেই যত্নটা পায় না। মানে আমি বলতে চাইছি যে বেশিরভাগ সময়ই তারা কিন্তু সেই যত্নটা পায় না। আমার এই জীবনে আমি এমন পুরুষ মানুষও দেখেছি, মানে তারা বলছেন যে শরীর খারাপ হয়েছে তো আমি কি করব। আমি কি বাইরে বসেছিলাম, আমি তো কাজ করেই আসলাম। একটি মেয়েও কিন্তু সংসারে প্রচুর পরিশ্রম করে, তার ফাঁকে ফাঁকেও কিন্তু সে চেষ্টা করে যে কিভাবে সে যত্ন করে তাকে সুস্থ করে তুলবে। তো একটি মেয়েরও কিন্তু সেই যত্নের প্রয়োজন। যারা পান তারা ভীষণই ভাগ্যবান, সেই ভাগ্যবানের মধ্যে আমিও অবশ্য পড়ি। যেই পুরুষ মানুষেরা যত্ন করতে পারেন না না, তাদের একটা ব্যাপার থাকে, মানে তারা এমন বোঝাতে যায় যে বাড়ির মহিলারা যেন এমনি এমনি অসুস্থ হয়ে গেছে, ইচ্ছাকৃত আর কি, নিজে ইচ্ছে করেই অসুস্থ হয়ে গেছে যাতে কাজকর্ম করতে না হয়। আবার এমনও অনেক পুরুষ মানুষ কিন্তু আছেন যারা বাইরের থেকে শত পরিশ্রম করে এসেও বাড়িতে এসে একগাল হাসি নিয়ে এমন যত্ন করবেন, মনে হবে যেন তাদের বাইরে কোনো পরিশ্রমই হয়নি, এরকমও দেখেছি আমি। ভাই মাকে দিয়ে এই যে খিচুড়ি প্রসাদ পাঠিয়েছে বজরংবলির ওই মন্দিরের, তাই মা বাটিতে করে নিয়ে একটুখানি খেলো, বললাম আর একটু খাও। আর আজকে শ্যাম্পু করেছো না? আর ফুচকা নিয়ে এসেছে। বাবাই কিছুক্ষণ আগে ভাত খেলো, মান্টি বলছে খাবে না, তাই আজকে অর্ধেক আমি খাবো, তারপর হাফটা বাবাই মান্টি খাবে। আর মাও এই এলো, দেখো চুলও আঁচড়ায়নি, দেখো আমার মাকে দেখো, দেখো আমার মায়ের চুল দেখো, কিচ্ছু ভালো লাগছে না। মা তুমি এইভাবে চলে এলে? আমার মা না একটা ছাপা শাড়ি পরে 4-5টা স্টেশন দূরেও চলে যায়।
বলে কি হয়েছে, তাই মানুষ কত আশা করে আমাকে একটা শাড়ি দেয় যে আমি পরবো। তাই তো। আর সুতির চাপে পরে আরাম সব থেকে। তবু অনেকে আছে না যে ছাপা শাড়ি পরে বাপের বাড়ি চলে যাবো, তাও চলে যাবে, কোনো ব্যাপার না। ওইটা কোনো ব্যাপার না। বদ দিয়ে দেখো মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে, বলছে এসব করতে পারবেন অনেক। বলছে যে তোমার জামাই শাড়ি পাঠিয়েছে। জামাইবাবু কিন্তু আসেনি কাজের দিন, খাওয়া দাওয়ার দিন আসেনি। তাহলে তাহলে কেন? রংটা খুব সুন্দর, পার্পেল কালার। হ্যাঁ তুতে তুতে কালার, হ্যাঁ তুতে কালার দিয়েছিল। মা খুব পরেছে ওই শাড়িটা। কালকে সন্ধেবেলার পর থেকে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ফোনটা যে হাতে ধরবো সেই ফোনের ভারটুকুও আমার হাত নিতে পারছিল না আর কি। তো আজকে হলো পরের দিন সকাল আর কি। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে দিয়ে গেল, যেটুকু বাসন ছিল মেজে দিয়ে গেছে, বাবাইকে খাওয়ানো, বাবাইয়ের টিফিন বানিয়ে দেওয়া, বিছানা গোছানো, সমস্তটা করে দিয়ে এখন আবার বাড়িতে যাচ্ছে। বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে, মন্দিরের কাজ থাকে কিছু, ঠাকুর বাসন মাজা, ঘর মোছা, বাসন মাজার লোক বাপের বাড়িতে আছে, তবুও সংসারের তো কাজের অভাব থাকে না। দেখো মা বাবার এখন বয়স হয়েছে, যেই সময় আমার মা বাবাকে যত্ন করার কথা, আর সেই সময় মা বাবাকে মানে এখনও আমার জন্য করে যেতে হচ্ছে। এক এক সময় এত খারাপ লাগে না, কি বলবো তোমাদের। আমার মা বাবা যদি না থাকতো আমার যে কী দুর্দশা হতো, মানে তার কোনো ঠিক নেই আর কি। আমার দুই ছেলের পেছনেও মা যেভাবে অক্লান্ত পরিশ্রম দিয়েছে সেই গল্প একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো বুধবার, তো মঙ্গলবার রাত্রিবেলা মানে কালকে রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি। এই যে ফোনটা ধরে রেখেছি না, এই ফোনটা ধরে রাখার ক্ষমতা কালকে রাতে ছিল না। কালকে রাতে মানে তোমাদের দাদাভাই দুধ রুটি খেয়েছে, সেই দুধের গ্লাসটাও আমি রান্নাঘর থেকে ঘরে আনতে পারিনি। মানে হাতের জোর এতটাই কমে গেছে আমার। তো দেখলে তো সকালবেলা মা সমস্তটা সেরে দিয়ে চলে গেল বাড়িতে। তারপরে আমি স্নান করে নিলাম, ঠাকুর প্রণাম করলাম, করে এসে তোমাদের সাথে কথা বলছি। ফুল থাকলে পুজোটা দিয়ে নিতে পারতাম। যাই হোক, ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, আর আজকে কোনো ভিডিও নিতে পারবো না কি জানি না, কারণ হাতে সত্যি রেস্ট দেওয়া দরকার, ফোনটা নিলেও সমস্যা হচ্ছে। তো জানি না বুধবারের ভিডিও বৃহস্পতিবারে পাবে নাকি। তো আজকের মানে কালকের ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।